কি করে বলবো তোমায়? বেরোকা খাতুন। সূচনা পর্ব। ভালোবাসি কথাটা উচ্চারণের সঙ্গে সঙ্গে সামনে থাকা ব্যক্তিটি গর্জে উঠলেন। সেই গর্জনের খানবাড়ির প্রতিটি খোঁটাপুঁজি থমকে দাঁড়ালো। সামনে থাকার নারীটির অবস্থা ভেগতিক। ভয়, লজ্জা, কুণ্ঠায় আর অবস্থা শোচনীয়। সে তার দৃষ্টি প্রৌঢ় পানে আবদ্ধ রাখে। মুখ তুলে সামনে তাকানোর মতো সাহস এখন আর তার শরীরের অবশিষ্ট নেই। কি বললি? আরেকবার বল। ভালোবাসিস? লোকটি গম্ভীর কণ্ঠে মেয়েটির সমস্ত নারী সত্তা কেঁপে ওঠে। তীর তীর করে কাঁপতে থাকে তার ওষ্ঠদ্বয়। শুকিয়ে যাওয়া ওষ্ঠদ্বয় ভিজিয়ে নেবে জিভ দিয়ে। কিন্তু কি মুশকিল, মুখ দিয়ে আর কোনো বাক্য সে আওড়াতে পারবে না। তাকে চুপ করে থাকতে দেখে জুবায়ের খান এবার তেতে উঠলেন। তাই তো তিনি আবার বলে ওঠেন, চুপ করে থাকলে আমার থেকে খারাপ আজকে আর কেউ হবে না। উত্তর দে। জুবায়ের খানের এমন মেজাজি কণ্ঠে ওনার বড় মেয়ে কিছুটা থমে যায়। তবে প্রাণপ্রিয় শিমু আপনাকে বাঁচানোর জন্য সে নিজের ভিতরে সাহসের সঞ্চয় ঘটায়। ধীর কণ্ঠে বলে, আব্বু, শিমু আপুর কোনো দোষ নেই। আসলে সাজিয়ার কিছু বলতে পারবে না। জুবায়ের খানের কঠিন ছাউনিতে সে ভটকে যায়। ঢোক গিলে শুকনো কথাগুলো মুখের মধ্যেই পালা দিয়ে জমিয়ে যায়। ভয়ের চোটে সামান্য বাক্য বাইরে আর হয় না। ওর হয়ে সাফাই গাইছো? তোমার সাহস তো মন্দ না। এই শিক্ষা দিয়েছি আমি। ওগো, তুমি শান্ত হও, আগে ওদের কথাটা তো শোনো। কি শুনবো রুভা? শোনার কি বাকি রেখেছে ওরা? বড় সাহেব আসবো। জুবায়ের খান ক্রোধিত নয়নে দরজার পানে চান। সেখানে বেশ জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে জালাল, এই বাড়ির ড্রাইভার। তবে তার নজর ফ্লোরের প্রাণে। তার থাকবে না কেন? সে তো অপরাধ করে ফেলছে, মস্ত বড় অপরাধ। এই বাড়িতে থেকে ভালোবাসার মতো সবচেয়ে ভুল করেছে, যে এই বাড়িতে সম্পূর্ণ নিষিদ্ধ। এসো, তোমার জন্যই অপেক্ষা করছি। জালাল ধীরে বাড়ির ভিতরে প্রবেশ করে, গিয়ে দাঁড়ায় সীমান্তর পাশে। শিমু আর চোখে একবার জালালকে দেখে। জালালের নজরও শিমুর পানে গিয়ে থমকে দাঁড়ায়। মেয়েটা কাঁপছে, চোখ মুখ লাল হয়ে গেছে, সঙ্গে হালকাও কাঁপছেও, হয়তো ভয়ের চোটে। জালালের খুব মায়া হলো শিমুকে দেখি। মেয়েটি এই অবস্থার জন্য সেই দায়ী। সেই বাড়িতে ভালোবাসা, প্রেম এসব নিষিদ্ধ জেনেও সে এই মেয়েকে ভালোবেসেছে, আর তাকেও বাধ্য করেছে ভালোবাসতে। এটা কি অন্যায় নয়? অবশ্যই অন্যায়। জুবায়ের খান সামনে থাকা দুজনের পানে চাইলেন। তাদের একে অপরের প্রতি ভালোবাসার নজরে চেয়ে থাকা দেখে তিনি আরো রেগে যান। এভাবে দেখার কি আছে? আবার সেই গম্ভীর রাজবাড়ি কণ্ঠে বলে, কেঁপে ওঠে সবাই, যেন আজকের কাঁপুনির কোনো প্রতিযোগিতা চলছে, আর এদেরকে যে করেই হোক সেখানে প্রথম স্থান অধিকার করতেই হবে। কি ভাবছো তোমরা? আমার বাড়িতে থাকবে, আবার আমার বিরুদ্ধে চরণ করবে। এ বাড়িতে যেটা নিষিদ্ধ সেই কাজটাই করবে, তাই তো? জালাল এবার ভয়ে ভয়ে মুখ খুলল। আমি শিমুকে সত্যিই খুব ভালোবাসি বড় সাহেব। বিশ্বাস করুন, আমি অনেক চেষ্টা করেছি নিজেকে ওর থেকে দূরে দূরে রাখার, নিজের অনুভূতি থেকে দমিয়ে রাখার, কিন্তু আমি পারিনি। জালালের কথায় সবাই তার দিকে অবাক দৃষ্টিতে তাকায়। সাজি আবার হালকা ঢোক গিলে। আজকে তার জালাল ভাইজানের যে কি হবে সেটা ভেবেই সে সৃষ্টিকর্তার কাছে দোয়া চাইল। শিমু চোখ মুখ খিঁচে দাঁড়িয়ে থাকে। অগত ঘূর্ণিঝড়ের আভাস পেয়ে সে দমে যায়। মনে মনে বকতে থাকে থাকে জালালকে, কি দরকার এত কথা বলার? একটু চুপ থাকলেই তো পারে। এখন বড় সাহেব এই বাড়ি থেকে তাদের বার না করে দিলেই হয়। সে যে এই মানুষগুলোকে বড্ড ভালোবাসে। এদের ছেড়ে থাকা তার কাছে দুনিয়ার সব থেকে বড় সাজা মনে হবে। ভালোবাসো? এত সাহস? আবার বড়াই করে সেটা বলছো? জালাল ভয় পেলেও এবার নিজেকে একটু শক্ত করে। সে তো জানতোই এমন একটা দিনের সামনাসামনি তাকে হতেই হবে, তাও ভালোবেসেছে। তাই এই দিনটি যখন সামনে এসেই পড়েছে, তখন সে আর মোকাবেলা করবে। আমাকে মাফ করবেন বড় সাহেব। আমি জানি না আমার আমরা অন্যায় করেছি, ভুল করেছি, কিন্তু উপায় সত্যি ছিল না। আমি যে শিমুকে সত্যি ভালোবাসি, ওকে ছাড়া আমার দুনিয়া আমি ভাবতেই পারি না। ছোটবেলায় মাকে হারিয়েছি,
বাবাকেও হারিয়েছি। আপন বলতে আপনারাই আছেন, আর আছে শিমু। আপনারা যেমন আমার কাছে ভীষণ দামি, তেমন শিমুও আমার কাছে সবচেয়ে দামি। জালালের কথায় শিমুর বুকটা আনন্দে ভরে আসে। ভালোবাসার হাওয়া সেখানে দোলা লাগায়। সে তো ভেবেছিল জালাল বড় সাহেবের সামনে কিছু বলতে পারবে না, ওরা সব কথা মেনে নেবে, কিন্তু না। জালাল তার ভালোবাসার পাওয়ার জন্য লড়ছে, বড় সাহেবের সামনে দাঁড়িয়ে জাহির করছে আমার প্রতি তার অনুরাগ। আর কি চাই? কিছুই চাই না। এমন যদি বড় সাহেব এই সম্পর্কে নাও মেনে নেন, তাতেও শিমুর দুঃখ থাকবে না, কারণ সে জানবে কেউ তো তাকে অনেক বেশি ভালোবেসেছে, তার হয়ে কথা বলার ক্ষমতা রাখে। যদিও এই বাড়িতে সবাই শিমুকে খুব ভালোবাসে, কাজের মেয়ে বলে কেউ হেয় করে না, বরং এই বাড়ির প্রতিটি সদস্য তাকে মেয়েও ভাড়ানো বড় বোনের মতো ভালোবাসে, আগলে রাখে। আর সবচেয়ে বেশি ভালোবাসে এই বাড়ির ছোট্ট মেয়ে আঁখি। পুরো নাম আয়রাত খান আঁখি। তবে সে এখন কোথায় আছে সেটা কেউ জানে না। সিমি শুধু এটাই জানে, আজ তার প্রাণপ্রিয় বোন তাকে এখনো ফাঁসি দিয়ে কোথাও পালিয়ে গেছে। তোমার এত সাহস বেড়েছে আমার মুখের উপর এসব কথা বলছো? ন্যূনতম লজ্জাবোধটুকু হারিয়ে ফেলছো দেখছি। মাফ করবেন বড় সাহেব, আমি শুধু আমার নিজের মনের কথাটা আপনার সামনে ব্যক্ত করলাম। আর আমি নিজের ভুলটাও স্বীকার করছি। মানছি এই বাড়িতে থেকে ভালোবেসে আমি ভুল করেছি, কিন্তু সত্যি সত্যি বলতে আমি এত মোটেও অনুতপ্ত নই, বরং শিমুর মতো একজন ভালোবাসার মানুষকে পেয়ে আমি পরিপূর্ণ। খানবাড়ির আনন্দমহল, প্রতিটা আসবাবপত্র বুঝি আজ কি অবাকের পর অবাক হচ্ছে। সেখানে উপস্থিত মানুষ তো চুনোপুঁটি সাজে হাঁসফাঁস করতে লাগলো, মনে মনে বোনকে জানিয়ে দিতে লাগলো সে কি করে তাকে এখানে পেলে রেখে চলে গেছে। সে জানে না তার আব্বু কেমন ধরা মানুষ, এখন সে কি করে এই পরিস্থিতি সামলাবে। তার তো তাও ভালো জালাল ভাইজান দুটো একটা কথা বলছে, নইলে আজকে যে কি হতো আল্লাহই জানে। রুবাইয়া বেগম বড় বড় চোখে করে জালালকে একবার দেখলেন, অতঃপর চোখ দিয়ে ইশারা করে চুপ দিতে বললেন। তিনি নিজের স্বামীকে স্বভাব সম্পর্কে অবগত, জানি না এদের ভবিষ্যৎ কি হবে। তার মানে তোমার কাজের অনুতপ্ত নও? জালাল জুবাইয়ের কানের কথায় ভামে ঢানে মাথা নাড়ায়। ইশারা বোঝা যায় সে মোটেও অনুতপ্ত নয়। জালালের ইশারা দেখে সীমন্তিনী নিজের চোখ মুখ খিচে পেলেন ভয়ে, তবে মনে মনে বেশ খুশি হয়। কিন্তু বয়ের ছোটে তার রেশ বাড়ি পর্যন্ত বার হয় না। বেশ, তাহলে নিজেদের আলাদা হওয়ার প্রস্তুতি নাও, কারণ আমি কোনোদিন তোমাদের এই সম্পর্ক মেনে নেব না। আমার বাড়িতে থেকে প্রেম করার মতো অন্যায় আমি সহ্য করব না। আপনি যেটা ভালো বোঝেন, আমার আর কিছু বলার নেই। শিমু তার কাছে কিছু বলার আছে। শিমু তোর কিছু বলার আছে? সীমান্তনের কেঁপে ওঠে। বলার তো তার অনেক কিছুই আছে, কিন্তু কিছুই বলে উঠতে পারছে না। সে মাথা নাড়ায়, যার অর্থ তার কিছু বলার নেই। তবে দু চোখ বেয়ে নেমে আসে নোনা পানি। আজ থেকে তারা আলাদা, হয়তো এবার আর ওই মুখের দিকেও তাকানোর অনুমতি থাকবে না তার। রুবা রুবা সীমান্তনিকে তোমার বাপের বাড়ি পাঠিয়ে দাও, ও এবার থেকে ওখানেই থাকবে। আর জালাল এখানে। শিমুকে পেয়ে ওঠে এমন কথায়। সে রুবাইয়া খালার বাপের বাড়ি থাকবে না মানে? তাহলে জালালের সাথে দেখা কি করে হবে? কি করে এবার নিজের চক্ষু জড়সড় সে পারবে না, এটা সে কিছুতেই মেনে নিতে পারবে না। শিমু অদ্য করে কেঁদে ওঠে। জালাল করুণ নয়নে চায় প্রেয়সীর পানে। প্রেয়সীর চোখের পানিতে দগ্ধ হয়ে তার হৃদয়, কিন্তু তারও যে এখন আর কিছু করার নেই। এই পরিবার তাদের আশ্রয় দিয়েছে, মান দিয়েছে, সে মানে কি করে অমর্যাদা করবে তারা? বাপের বাড়ি রেখে আসবো মানে? শিমু কোথাও যাবে না, ও এখানেই থাকবে। জুবাইর খান গরম চোখে চান নিজের স্ত্রীর প্রাণে, তাতেই বুঝি দম যায় রুবাইয়া বেগম। তবুও ধীর কণ্ঠে বললেন, ভুল তো করেই ফেলছে, বিয়ে না দাও, মাপ তো অন্তত করে দাও, আমি ওদের বুঝিয়ে বলবো। ভালোবাসার মতো পাপ করে কিছুই নেই, ওরা সে পাপটাই করেছে, আর বলছো আমি মাফ করে দেব? রুবাইয়া বেগম মনে সাহস জোগান, আর চুপ থাকলে সত্যি শিমুকে এই বাড়ি থেকে চলে যেতে হবে।
যেটা তিনি মোটেও চান না। মেয়েটা যে বড্ড ভালো। এ বাড়ির প্রতিটি মানুষ খুব ভালোবাসে, আগলে রাখে, যত্ন করে। আর রুবাইয়া বেগম নিজেই শিমুকে মেয়ের মতো দেখে। তার দুই মেয়ে তার কাছে যেমন, শিমুও তেমন। এই মা-মরা মেয়েটিকে তিনি ছোট থেকেই নিজের হাতে মানুষ করেছেন। বাপ তার থাকতেও নেই, চেয়েছিল ওকে নিজের দুই মেয়ের মতো করেই পড়াশোনা করাতে, কিন্তু এই মেয়ে অনেক চেষ্টা করেও তিনি স্কুলে ঘূর্ণি পার করাতে পারেননি। তার নাকি পড়াশোনা করতে ভালো লাগে না, বরং বাড়ির কাজই তার প্রিয়। কি আর করার, অজ্ঞতার সব পড়াশোনা রেখে সে এখন বাড়ির কাজই করে যায়। ভুল, অন্যায়, পাপ এগুলো মানুষ মাত্রই তো হবে। একবার অন্তত সুযোগ দিয়ে রাখো, ওরা তোমাকে নিরাশ করবে না। শিমু আর চোখে সাজের দিকে তাকায়, দৃষ্টিতে তার অসহায়তা। সাজের খুব কষ্ট হয় শিমুর এভাবে দেখে। সে হতবিহ্বলের ন্যায় তাকায়। তার যে কোনো উপায় নেই। সাজি শুধু চোখ দিয়ে আস্তে আস্তে করে শিমুকে। শিমু পুনরায় তার দৃষ্টি ফেরায় ফ্লোরের পানে। জুবাইর খান দীর্ঘশ্বাস ফেললেন, কিছুক্ষণ ভাবনা চিন্তা করে বললেন, বেশ, সুযোগ দিলাম, তবে এটাই শেষবার। এরপরে আমার চোখে যদি কিছু পড়ছে সেটা কিন্তু আমি মেনে নেব না। আর তোমরা দুজন, এখান থেকে তোমাদের রাস্তা আলাদা। এক হওয়ার চিন্তা মোটেও মাথায় আনবে না। বলেই জুবায়ের খান বেরিয়ে পড়লেন কোর্টের উদ্দেশ্যে। তিনি একজন সরকারি আইনজীবী, গম্ভীর অংশটা একজন মানুষ, তবে তিনি এমন কখনোই ছিলেন না, বরং সর্বদা হাসি খুশি আনন্দে মেতে থাকতেন। কিন্তু 30 বছর আগে ঘটে যাওয়া একটা ঘটনা ওনার জীবন পাল্টে দেয়। তিনি হয়ে ওঠেন রাগী, গম্ভীর, ভালোবাসি বিদেশি মানুষ, যার কাছে বিয়ে রাখবেন ভালোবাসার দুনিয়ার সব খারাপ কাজের মধ্যে একটি। তিনি মনে করেন একটি মানুষের জীবনকে শেষ করে দেওয়ার সর্বশ্রেষ্ঠ পথ। জুবায়ের খান যেতেই সবাই যেন হাঁপ ছেড়ে বাঁচল। সাজি এতক্ষণ নিজের শ্বাস যেন বন্ধ করে রেখেছিল। তার আব্বু বাইরে পা রাখতে সে ফোঁস করে শ্বাস চাটল। রুবাইয়া বেগম জানালার সামনে দাঁড়ালেন। তার দিকেই অবাক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে তাকে প্রশ্ন করলেন, এত সাহস কোথায় পেলি জালাল? নিজের বড় সাহেব সম্পর্কে জেনেও ভালোবাসার কথা তুললি? কে দিয়েছে এত সাহস? ওর মেয়ে বুঝি? তা কোথায় তোর সেই গুণধর ছোট বোন? তোকে এখানে ফাঁসি দিয়ে পালিয়েছে বুঝি? আমি মোটেও পালাইনি আম্মু, আমি এখানে আছি। আখ আখের কথায় সবাই নিজেদের দৃষ্টি সেদিকে ফেরায়। আখি সিঁড়িতে দাঁড়িয়ে আছে, ঠোঁটের কোণে তার সূক্ষ্ম হাসি। সে হাসতে হাসতে নেমে বলে, উফ জালাল ভাইজান, তুমি তো আজ পাঠিয়ে দিয়েছো। জিউ ভাইজান জিউ। রুবাইয়া বেগম আখের কান ধরে টান দেয়। জিউ ভাইজান জিউ, তাই না? আজ যদি সত্যিই শিমুকে আমার বাপের বাড়িতে পাঠিয়ে দিত, কি হতো তখন? উফ আম্মু, তোমার খালি খালি এই প্যারা নাও, ছিল কিছু হবে না। এই আয়রাত খান আঁখি থাকতে আপ্পু শিমু আপনার আপাকে কিছুতেই মামার বাড়িতে পাঠাতে পারবে না, তাই না? তাহলে এতক্ষণ কোথায় ছিলিস? জানিস আমি কত টেনশন করছিলাম। এই এলেন আরেকজন, দ্বিতীয় ডিম। তুই একদম আম্মুর মতো হয়েছিস। সবকিছুতে এত টেনশন করলে হয় নাকি? আমি তো উপরেই ছিলাম, দেখছিলাম জালাল ভাইজান আর শিমু আপা নিজেদের জন্য কি করতে পারে। অবস্থা বেগতিক দেখলে আমি ঠিক নিচে নেমে আসতাম। আখি আখি তার কথা পুরোপুরি শেষ করতে পারে না, তার আগে জুবায়ের খান আবার বাড়ির ভেতরে প্রবেশ করেন। উনি আখিকে দেখে অবাক হন বেশ। এ কি, তুমি ইউনিভার্সিটিতে যাওনি? আখি এতক্ষণ বকবক করলে এখন দমে যায়। সে নিজে তার আব্বুকে জমের মতো ভয় পায়। আখি আমতা আমতা করে বলে, আসলে আব্বু সামনে পরীক্ষা তো, তাই বাড়িতেই পড়াশোনা করছিলাম একটু। আগামীকাল থেকে যাব। জুবায়ের খান আর কিছু বললেন না, সবার পানে চেয়ে নিজের রুমে চলে গেলেন। দরকারি ফাইল নিয়ে বাইরে চলে আসলেন। যাওয়ার আগে শুধু বললেন, এখানে কমিটি না করে নিজেদের কাজে যাও সব, আর আমার কথাটা খেলাপ যেন না হয়। বলেই তিনি বেরিয়ে যান। জুবায়ের খান বেরিয়ে যেতেই সাজিদ শব্দ করে হেসে ফেলে। হাসিটা অবশ্যই আখির জন্য। কি ম্যাডাম, দম শেষ? খুব তো আমাকে ভিতর ডিম বলা হচ্ছিল, এখন কি হলো? ওটা তো আমি নাটক করলাম যাতে আব্বু বোঝেন আমি আব্বুকে অনেক ভয় পাই, কিন্তু আদতে আমি মোটেও আব্বুকে ভয় পাই না। সেটা আমরা সবাই জানি, কে ভয় পায় আর কে পায় না। আখি লজ্জায় চুপ হয়ে যায়। সত্যি বলতে সে তার আব্বুকে খুব ভয় পায়।
তবুও আজ শিমু আপুকে বিয়ে দেবে বলেছিল ওদের ভালোবাসার কথা। বয়স তো অনেক হয়েছে, কতদিন আর এইভাবে লুকিয়ে লুকিয়ে প্রেম করবে। এবার তো উচিত বিয়েটা করা। কিন্তু তার ঘাড় বাপ ঠিকই ওদের সম্পর্ক মেনে নিল না। আখি বোঝে না কি এমন ঘটনা ছিল যার জন্য তার আব্বু প্রেম ভালোবাসা এসব পছন্দ করে না। তার আম্মুকে সে যতবার জিজ্ঞাসা করছে ততবার তার আম্মু এড়িয়ে গেছেন, বলেছে এই সম্পর্কে তিনি কিছুতেই জানেন না। তবে আখির সন্দেহ হয় সে মনে করে তার আম্মু সব জানে, আর জেনে শুনেও তাদেরকে কিছু বলতে চায় না। আখি শিমুর সামনে গিয়ে বলে, কষ্ট পেও না শিমু আপু, আমরা ঠিক আব্বুকে রাজি করিয়ে নেব দেখো। তারপরে কানের কাছে গিয়ে ধীরে ধীরে কণ্ঠে বলে, এখন আপাতত প্রেম চালিয়ে যাও, আব্বু আর কতক্ষণ বাড়িতে থাকবে, বাকিটা সময় তোমাদের। শিমু লজ্জা পায় না, বরং ভয় দৃষ্টিতে আখির পানে চায়। আগে সহজেই বুঝে ফেলে সে দৃষ্টির মানে। তাই তো শিমুকে জড়িয়ে ধরে বলে, আমরা সবাই আছি, সব ভালোই হবে। সাজি এসে ওদের সাথে যোগ দেন। আখি ঠিক বলেছে শিমু আপা, তুমি একদম ভেবো না, একদিন সব ঠিক হয়ে যাবে আর আব্বু তোমাদের মেনে নেবে। আমি সেই দিনটার অপেক্ষায় থাকবো বড় আপা, ছোট আপা। উফ, তোমাকে কতবার বলছি আমাদের নাম ধরে ডাকবে, তাও আবার আপা বলে ডাকো। আমার এভাবেই ডাকতে ভালো লাগে, মনে শান্তি পায়। ঠিক আছে, হয়েছে হয়েছে, এবার সবাই খেয়ে আমাকে উদ্ধার করো। জানাল জালাল ততক্ষণ বেরিয়ে গেছে। বড় সাহেব আজকে তাকে না ডেকেই বাড়ি চলে গিয়েছিল। সে তো ভয়ে ভুলেই গেছিল বড় সাহেবকে কোর্টে নিয়ে যেতে হবে। তিনি হয়তো দ্বিতীয়বার ফাইল নিয়ে মাছ ছুঁতে বুঝিয়ে দিয়ে গেলেন জালালকে ওনার সাথে যেতে হবে। তাই সে তাড়াতাড়ি কিছু না খেয়ে বেরিয়ে পড়েছে। আখি আর সাজি খেতে বসে যায়। শিমু আপাতত সবকিছু বলে ওদের খাবার বেড়ে দিতে থাকে। সে নিজেও বিশ্বাস করে একদিন সব ঠিক হয়ে যাবে, নিজের করে পাবে জালালকে, আর স্বয়ং জুবাইর খান তাকে জালালের হাতে তুলে দেবে। আপু তোর ইউনিভার্সিটিতে আজকে নাকি ইম্পর্ট্যান্ট ক্লাস ছিল, তা গেলি না? আখির কথা শোনা মাত্রই সাজির ইউনিভার্সিটির কথা মনে পড়ে যায়। সে চটজলদি খাওয়া ছেড়ে উঠে এক দৌড়ে রুমে চলে যায়। পিছন থেকে শুধু শুনতে পায় রুবাইয়া বেগমের কথা। তিনি বেশ রাগী কণ্ঠে বলছেন, এই মেয়ে আর ভালো হলো না, খাওয়া ছেড়ে হঠাৎ হঠাৎ করে উঠে যাওয়ার বাতিক সে কবে যে আর সারবে কে জানে। আঁখি বেশ জরুরি চোখে সাজির যাওয়ার পানে তাকায়। এই মেয়েটা এসব অদ্ভুত কাজ করার নজরও এসেছে, কিন্তু আদৌ এর কারণটা কি সেটা সে আজও ধরতে পারেনি। হয়তো তেমন কিছু নেই, তাই ধরতে পারেনি। আঁখি আর কিছু ভাবে না, মন দিয়ে নিজের খাওয়ায়। আজ আর সে ইউনিভার্সিটিতে যাবে না, বাড়িতেই একটা লম্বা ঘুম দেবে। সাজির রুম ঢুকে হতদন্ত হয়ে নিজের ফোন হাতে নেয়। ফোন হাতে নিতেই তার চোখ কপালে ওঠা জোগাড়। যদিও সে জানতো এমনটাই হবে, তাও একটু অবাক হলো। 149টা কল, তার ভাবনার মাঝে 149টা কল আসলো তার ফোনে। সাজি জটপট করে রিসিভ করে। অপর পক্ষের মানুষটা সাজির গলা শোনা মাত্রই কিছুটা শান্তি হয়, তবুও কণ্ঠের বিচলতা ভাব তার কমে না। প্রশ্ন করে, জান কোথায় আছো তুমি? ঠিক আছো? তুমি কতক্ষণ ধরে তোমার জান জন্য অপেক্ষা করেছি। জানো কত টেনশন হচ্ছিল আমার, কোথা ভয় পাচ্ছিল। অবশ্য অপর বয়সের ব্যক্তিটির কথা শুনে সাজি হাসে। মনে ধোলা দেয় হাজার রঙের প্রজাপতি। সে জানে ছেলেটি তাকে বড্ড ভালোবাসে, তার জন্য ভাবে, চিন্তা করে, সেও ভালোবাসে নিজের থেকেও বেশি। কিন্তু তার ভয় হয় তার আব্বু যে এইসব প্রেম ভালোবাসা পছন্দ করে না। যদি ওদের সম্পর্কে মেনে নেয় না, তাহলে কি হবে? তাহলে তো ও মরেই যাবে। ভালোবাসা মানুষকে ছেড়ে আর অন্য কারো সবকিছু তো বিয়ে করতে পারবে না, কনসিকালেও না। কি হলো, চুপ করে আছো কেন? ঠিক আছে তুমি? আর কোথায় তুমি? সাজি কিছুটা কেঁপে ওঠে, তবে কণ্ঠ স্বাভাবিক রেখে বলে, আমি ঠিক আছি। আসলে সকালে বাড়িতে একটা কাণ্ড কাণ্ড ঘটেছিল, তাই এখনো বার হতে পারিনি। আমার অন্য কোনো দিন দেখা করি। অপর পাশের ব্যক্তিটি দীর্ঘশ্বাস ফেলে প্রতিদিন সাজিকে একটাবার না দেখলে তার যেন সারাদিনটা কেমন পাশপাশ কাটে। তাই তো নানান যুদ্ধে প্রতিদিন একবার দেখা করতে চায়, যদিও সেটা হয়ে ওঠে না। তবে চেষ্টা তো করে। কি হয়েছে বাড়িতে?
তেমন কিছু না। আজ আব্বু, শিমু আপু আর জালাল ভাইজানের কথা জেনে গেছে। কি বলছো? অপর পাশের ব্যক্তিটি একটু নড়ে চড়ে বসে নিজেকে ধাতস্থ করে প্রশ্ন করে, তোমার আব্বু কি বললো? সাজু প্রথম থেকেই সবটাই বলে। সবটা শুনে ব্যক্তিটি হতাশ, সঙ্গে কষ্টও পায় কিছুটা। তাহলে আমাদের সম্পর্ক কি তোমার আব্বু মানবে না? জানি না, কিছুই জানি না। ওনার কাছে ওনার জেদটাই আগে। আমি জানি না কি হবে, বলে সাজি কেঁদে ফেলে। সাজির এই কান্নাতে ব্যক্তিটি যেন সমস্ত কান নড়ে ওঠে। ইস, সাজবাতি কাঁদে না। দেখো, একদম কাঁদবে না। দেখো, আমি আছি তো, সব ঠিক করে দেবো। প্লিজ শোনো আমার, কাঁদে না। সাজি নিজের চোখের পানি আলতা হাতে মুছে ধরা আসা গলায় বলে, কবে হবে? কবে থেকে বলছি আমার বাড়িতে বিয়ের প্রস্তাব এনেছো? কি করবো বলো? ভাইয়া তো বিয়ের জন্য রাজিই হচ্ছে না। ওর বিয়ে না হলে আমি বাড়িতে কি করে নিজের বিয়ের কথা তুলি? তাহলে তুমিই বসে থাকো। তোমার ওই গম্ভীর রাগী ভাই বিয়ে করবে না, আর আমাকেও তোমার হতে হবে না। একবার আব্বু অন্য জায়গা থেকে আমার সম্বন্ধ নিয়ে আসলে আমার আর কিছু করার থাকবে না। তখন না চাইতেও আমার না। অপর পাশের ব্যক্তিটি চিৎকার করে উঠে বলে, এমন কিছুই হবে না। আমি ভাইয়ের সাথে কথা বলব। ভাইয়ের যে কেন বিয়ে করতে চায় না সেটা আমি আজও বুঝে উঠতে পারলাম না। বিয়ের কথা বললেই কেমন ক্ষেপে ওঠে। যাই হোক, ভাইয়া বিয়েতে রাজি না হলেও আমি বাড়িতে তোমার কথা বলবো। প্লিজ তুমি কাঁদো না। জান আমার, তোমার ভাইয়ের বিয়ে কি সমস্যা আমাকে বলতে পারো? সেটা তো আমি নিজেও জানি না। জানলে কি আর আমি প্রবলেম সলভ করার চেষ্টা করতাম না? সেই তোমার ওই রকচটা ভাই নিজে তো বিয়ে করবে না, আমাদেরটাও হবে না। ছেলেটি বিটবিট করে বলে, রকচটা? সে তোমার আব্বুর জেরক্স কপি, শুধু পার্থক্য একটাই, সে তোমার আব্বুর মতো নির্দয় না। আমার ভাইয়ের রাগী গম্ভীর স্বভাবের মধ্যে একটা নরম মন আছে। সেই নরম মনে হয়তো এখনো কেউ ভালোবাসার ছোঁয়া এনে দেয়নি, কিন্তু আমার বিশ্বাস একদিন সে দিনটি আসবে যেদিন আমার ভাইও কাউকে ভালোবাসবে, আপন করে নেবে, বিয়ের মতো পবিত্র একটা সম্পর্কে জড়াবে। কি বিটবিট করছো? ছেলেটি কেঁদে কেঁপে ওঠে, কই কিছু না তো। আচ্ছা ঠিক আছে, এখন রাখছি, তুমি আজ বাড়িতে ফিরে যাও। না, আমি এখন থেকে একটু অফিসে যাব। ভেবেছিলাম আজ যাব না, সারাটা দিন আমার সাথে কাটাবো, সারাটা দিন তোমার সাথে কাটাবো, কিন্তু সেটা তো আর হলো না, তাই অফিসেই যাই। আচ্ছা ঠিক আছে, রাখছি তাহলে, সাবধানে থেকো। আখি এক্ষুনি চলে আসবে, আর ও একবার সন্দেহ করলে আর রক্ষা থাকবে না। ওকে, আমাদের ব্যাপারটা বলানো কেন দিচ্ছে না? দেব, আগে তুমি তোমার বাড়িতে রাজি করাও, তারপর। আচ্ছা, লাভ ইউ সাজবাতি। সাজি হাসে। এখন ছেলেটা তাকে ভালোবাসার সাজবাতি বলে ডাকে। তখন যে সাজের মনে কি হয় সেটা কেবল সেই জানে। তার মনে সুখেরা ধোলা দেয়। হাজার প্রজাপতি পেখম মেলে উড়ে বেড়ায়। সাজিও ভালোবাসি বলে টুক করে কল কাটে। অতঃপর পেছনে তাকাতে কেঁপে ওঠে কেঞ্জি। হাত থেকে পড়ে যায় মুঠোফোন। সামনেই আঁকি দাঁড়িয়ে হুজুরি চোখে, চোখ মুখে তার হাজার প্রশ্নের ছড়াচ্ছিট। চলবে।